ভারত এবং বাংলাদেশের আজকে সামরিক শক্তি নিয়ে কিছু কথা বলবো, কয়েকটি কথা বলবো। আপনারা শুনবেন, বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি এবং অল্প কিছু কথার মধ্যে পুরোটা শেষ করার চেষ্টা করব। দেখো, বাংলাদেশ আর ভারতের যদি আমরা সামরিক শক্তি দেখতে যাই, প্রথমে আমাদের দেখতে হবে সামরিক শক্তি আমরা ছেড়ে দেব। আগে দেখতে হবে সে দেশের আয়তন। সে দেশের আয়তন কত? আয়তন আমাদের পশ্চিম বাংলার থেকেও ছোট। সে দেশের জনসংখ্যা আমাদের পশ্চিম বাংলার থেকেও কম। মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, তার মধ্যে একটা পশ্চিমবঙ্গের রাজ্য, সেই রাজ্য কয়টা মানুষ বাস করে তার থেকেও কম বাংলাদেশের জনসংখ্যা। প্রথমত বাংলাদেশ নদীমাতৃক দেশ, চারি চারি সাইড নদী দিয়ে ঘেরা, তাই তো? সে হলো। এবার দ্বিতীয়ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটা মানে লো কোয়ালিটি যে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বাইরের দেশে গিয়ে একটা ভালো পজিশন সে পাবে, সেটা পাওয়ার মতন সম্ভব না। তারপরে তারপর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। তো চিকিৎসা ব্যবস্থা এতটা নড়বর যে সেটা তো ভাষায় প্রকাশ করে না। কারণ বাংলাদেশে যদি 100 জন চিকিৎসা করে, 90 জন কিন্তু ভারতের চিকিৎসা হতে আসে। এই সিম্পল ভাষায় আমি বলে দেবো, ঠিক আছে? তারপর যে জিনিসটা, এবার কিছু সামরিক শক্তির দিক থেকে যায়। ভারতের ভারতের যে সৈন্য, সেই সৈন্যর পরিমাণ কত সেটা দেখতে হবে। আর বাংলাদেশের সৈন্যর পরিমাণ কত সেটা দেখতে হবে। প্রথম তোমাকে বাংলাদেশের অস্ত্র শস্ত্রের পরিমাণ কত সেটা দেখতে হবে তোমার, আর ভারতের অস্ত্র শস্ত্রের পরিমাণ কত সেটাও তোমাকে দেখতে হবে। বাংলাদেশ কোন কোন দিক থেকে নিজেকে আক্রমণ থেকে রক্ষা করতে পারে। প্রথমত বাংলাদেশের মেন যে জিনিস, সে হচ্ছে মহাকাশ গবেষণা বা স্যাটেলাইট যে প্রযুক্তি। দেখো, এখনকার যুদ্ধ কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে হয়। কারণ স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি করা হয় যে কোথা থেকে কি হামলা হচ্ছে, কোথায় কোন সমস্যা আছে, সব স্যাটেলাইট। ভারতের হাতে নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট কিন্তু প্রচুর। আর এখনো পর্যন্ত ইসরো যেভাবে মহাকাশ গবেষণায় নিজেদের আগিয়ে নিয়েছে, পরবর্তীতে কিন্তু আরো ভয়ঙ্কর করে দেবে ভারতকে ইসরো, ঠিক আছে? এদিক দেখতে। আর তোমাদের দেশে কিন্তু মহাকাশ গবেষণা ধরতে গেলে নেই বললেই চলে। আর যাও আছে, সে জায়গায় নাকি আমি শুনেছি যে একজন কৃষি প্রযুক্তিবিদরে ওই জায়গায় বসিয়ে রেখেছে। সে কৃষি প্রযুক্তিবিদ মহাকাশ গবেষণা কি করে বুঝবে? প্রথম কথা। তারপরে তোমাকে দেখতে যে ট্রেনিং, সৈন্যদের ট্রেনিং। দেখো, জল পথে হোক, স্থল পথে হোক, আকাশ পথে হোক, ভারত কিন্তু বাংলাদেশ থেকে হাজার গুণ আগে আছে। এইবার দেখতে পাবো সৈন্যদের ট্রেনিং। দেখো, ভারতীয় যে সৈন্যবাহিনী হয় তাদের ট্রেনিং জলপথে তুখোড় হয়, আকাশ পথে তুখোড় হয়, পাহাড়ি পথে তুখোড় হয়, সমতল ভূমিতে তুখোড় হয়, ঠিক আছে? এদের ট্রেনিং খুব কঠিন হয়। আর এরা যে কোনো জায়গায় লড়তে পারে। কিন্তু তোমাদের যদি বলি যে কোনো, তারপরে বরফের মধ্যেও এরা কিন্তু তুখোড়। যেখানে একটা পশু একটা পাখি বাঁচতে পারে না, এত মাইনাস ঠান্ডা থাকে, একটা পাখি বাঁচতে পারে না, সেখানে আমাদের সৈন্যরা থাকে। তাদের ট্রেনিং এত উন্নত মানের, সে সেই জায়গা থেকে জীবনযাপন করে। এটা বুঝতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের দেশে তো প্রথমত আইসের ভাগই নেই। তো তোমরা ঠান্ডা এলাকায় যুদ্ধ করতে পারবে না। পাহাড় নেই, পাহাড়ি এলাকায় তোমরা যুদ্ধ করতে পারবে না। এইবার জলপথ। জলপথে কিন্তু হয়তো তোমরা যুদ্ধ করলেও করতে পারো, কিন্তু জলপথে যুদ্ধ করার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু তোমাদের মধ্যে সেরকম ভাবে দেওয়া নেই। এবং স্থলপথেও কিন্তু সেই ট্রেনিং লোক তোমাদের মধ্যে নেই। আমাদের দেশে কিছু কিছু যেসব শোনা, যেমন এনএসজি নামে একটা কমান্ডো আছে, সৈন্য আছে, গোর্খা আছে। এরা এত খতরনাক বা দুর্ধর্ষ, আপনি ভাবতেও পারবেন না, ঠিক আছে? ছোট্ট সিম্পলি বলে দিলাম। তারপরে হচ্ছে অর্থনৈতিক দিক। দেখো, একটা যদি আপনি যে কোনো বিষয়ে আপনি কোনো দেশের সাথে লড়াই ঝগড়া করতে যান,
তা আপনার প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পয়সা বা টাকা। যে দেশের অর্থনীতি যত উন্নত সে দেশ কিন্তু এই সব লড়াই ঝগড়াতে বেশি দিন টিকে থাকে। কেন বলুন তো? এইসবে প্রচুর টাকা খরচা হয়, ঠিক আছে? প্রচুর টাকা খরচা হয়, সেই টাকাটার যোগান কিন্তু দেয়া প্রয়োজন আছে, কিন্তু তোমার দেশে কিন্তু অত টাকা নেই যে তুমি যোগান দেবে। এইবারটা যে জিনিস, ছোট্ট কিছু বিষয় দিয়ে আমি বলি, যে যদি কোনো দেশের শিক্ষা ব্যবস্থা খুব উন্নত করা যায় তাহলে সে দেশ আগে 100-এ 100 বাড়বে। কারণটা কি দেখুন, আজকে আমাদের দেশে কিছু কিছু মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের ছাত্ররা বিভিন্ন দেশকে নিজের হাতের মুঠোয় কন্ট্রোল করছে। আপনি দেখুন না, যেমন আমেরিকা, আরো এরকম বিভিন্ন দেশ আছে, বড় বড় কোম্পানির সিইও, বড় বড় সরকারির সরকারের যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানের মেন মাথায় কিন্তু ভারতীয়রা বসে আছে। কারণ এদের পড়াশোনার যে মেধা, এই মেধা এতটাই তীক্ষ্ণ যে সেই স্থানে একমাত্র একজন ভারতীয়ই সেটা কন্ট্রোল করতে পারে, তাই ছাড়া করতে পারছে না। নাহলে কিন্তু অন্য লোককে এই জায়গায় বসানো যেত, কিন্তু বসাতে পারছে না। আর ভারতের একটা জিনিস কি ভালো, দেখো ভারতের যে মানুষ হয় সে কিন্তু বিভিন্ন ভাষার মানুষ, ঠিক আছে? সে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তার মধ্যে থাকে। প্রথমত ভারতীয় যে মানুষগুলো, সে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু ইংলিশ একদম সুন্দর ক্লিয়ার ভাবে বলে। মনে হবে না যেটা একটা কোনো মানে নিজস্ব নিজস্ব দেশের মানুষ, মনে হচ্ছে কি যে না কোনো ফরেনার মানুষ ইংলিশ বলছে, এরকম এরকম মনে হয় যখন আমাদের ভারতীয়রা ইংলিশ বলে, ঠিক আছে? তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে কোনো বিষয়ে, টেকনোলজি হোক, যেসব সায়েন্টিস্ট মিস, যে কোনো বিষয়ে খুব কিন্তু আগে, অনেক আগে, সেই দিক খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই ছোট ছোট বিষয়গুলি আগে ভাবতে হবে, তারপরে কোনো দেশকে নিয়ে কথা বলতে হবে যে আমি যে দেশটার উপর কথা বলছি সেই দেশের ক্ষমতা কতটা আর আমার দেশের ক্ষমতা কতটা, ঠিক আছে? আজকে 2024-এ 25 পড়ে গেছে, 2024-এ ভারত চলে গেছে চাঁদে, মঙ্গল গ্রহে চলে গেছে, চাঁদে চলে গেছে, সেখানে বাংলাদেশ কিন্তু কিচ্ছুই করতে পারেনি। স্বাধীন কিন্তু দুটো দেশ একই সাথে হয়েছে, ঠিক আছে? স্বাধীন কিন্তু দুটো দেশ একই সাথে হয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে, ভারত, এই যে দেশগুলি এক সমতলে স্বাধীন হয়েছে, মানে কি একসাথেই ধরতে গেলে। তবু কিন্তু সব দেশকে ছেড়ে ভারত এত আগে বেড়েছে। এর একটা আছে মনুষ্যত্বতা, এদের মধ্যে উগ্রতা মনুষ্যত্বতা নেই, যে আমি মারবো, ধরবো, কাটবো, খাবো, উল্টো পাল্টা কথা বলবো, তা না। এরা শুধু চিন্তা করেছে যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করব, মানে নিজেকে মোটিফাই করব, আগে বাড়াবো, এটা ভেবেছে। আমি কিভাবে শিক্ষাকে আরো উন্নত মানের করব, এটা ভেবে কিন্তু আজকে ভারত এই জায়গা। কিন্তু যে দেশ শিক্ষাকে গুরুত্ব দেয়নি বা শিক্ষাকে প্রাধান্য দেয়নি সে দেশ কিন্তু পিছিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এরা কিন্তু শিক্ষাকে কখনো প্রাধান্য দেয়নি। এরা সবসময় মনে করতো যে শিক্ষা জীবনের কি কোনো কিছু করতে পারে না, বা শিক্ষা একটা সিম্পল একটা জিনিস। কিন্তু ভারত কখনো সেটা ভাবেনি। আমি একটা গল্প শুনেছি, গল্পটা সত্যি কিনা, যে আমাদের দেশে কখন কোন প্রাইম মিনিস্টার, যখন আমাদের দেশটা স্বাধীন হয় ওই সময় কোন প্রাইম মিনিস্টার ছিল ওটা আমার মনে নেই, বা জানা, যে হয়তো শুনেছি কিন্তু আমার খেয়াল নেই। তো প্রাইম মিনিস্টার যখন দেশ স্বাধীন হওয়ার পরে যখন আমেরিকার কাছে যায়, তো আমেরিকা তো সব কন্ট্রোল করতো তখন, এখনো করে অনেক। তো আমেরিকার কাছে কিন্তু সবাই সবকিছু চেয়েছিল, যে স্যার আমাকে আর্থিক সাহায্য দিন, স্যার আমাকে আর্থিক সাহায্য দিন, স্যার আমাকে আর্থিক সাহায্য দিন। তো আমেরিকা বলেছে তো তোমাদের কি কার কি লাগবে বলো, আমি কিন্তু তাকে সেই জিনিসটা দেব, ঠিক আছে? যখন আমাদের এই সব দেশগুলো নতুন স্বাধীন হয় তখন আমেরিকা কিন্তু এই কথাটা বলেছিল।
তখন কিন্তু ভারত সবাই সব রকমের জিনিস চেয়েছিল, ঠিক আছে। কেউ হয়তো পারমাণবিক প্রযুক্তি চেয়েছিল, কেউ হয়তো সৈন্য ডিফেন্সের অস্ত্র শস্ত্র চেয়েছিল, কেউ অন্য কিছু চেয়েছিল, এরকম বিভিন্ন জিনিস চেয়েছিল, ঠিক আছে। যে আমি শুনেছি নাকি পাকিস্তান নাকি চেয়েছিল যে কিভাবে সৈন্য ডিফেন্স ঠিক করা যায় বা পারমাণবিক গবেষণা টোনা এইসব একটা কি আলোচনা করেছিল নাকি আমি শুনেছি আমেরিকার সাথে পাকিস্তান। তো ভারত কিন্তু ওসব কিছুই চেয়েছিল না। ভারত কি চেয়েছিলেন জানেন? ভারত চেয়েছিল যে আমার দেশের, আপনার দেশে যে সবথেকে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আছে না? তো ওই শিক্ষা ব্যবস্থা আমার ভারতে আমি নিতে চাই বা ওই শিক্ষা ব্যবস্থার ধাঁচ আমি করতে চাই। ভারত কিন্তু এটা চেয়েছিল। কারণ ভারত আগের থেকেই জানে যে যদি আমি শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি, তো আমার কারো কাছে হাত পাততে হবে না। আমার দেশের ছাত্ররাই সেটা পূরণ করে দেবে। তো আজকে সেই কল্পনা অনুযায়ী, সেই স্বপ্ন অনুযায়ী সেই জিনিস কিন্তু পূরণ হয়েছে। ঠিক আছে? এ হচ্ছে ভারত বাংলাদেশের সিম্পল মানে সামরিক শক্তি। সামরিক শক্তি আমি কেন বললাম? কারণ এই শক্তিগুলো দিয়ে আমি সামরিক শক্তিতে অ্যাড করে দিলাম। ঠিক আছে? যে এই শক্তিগুলো আগে দেখতে হবে। তারপরে কারোর সাথে মানে যেতে হবে যে লড়তে। ঠিক আছে? ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।